আসসালামু আলাইকুম। নৌভিকের পক্ষ থেকে নতুন আরও একটি ক্লাসে তোমাদের সকলকে স্বাগতম। আশা করি তোমরা সকলেই ভালো আছো। আজকে আমরা যেই কবিতাটি পড়ব খুবই গুরুত্বপূর্ণ একটি কবিতা, ফার্নহিল। কবিতাটি লিখেছেন ডাইলান থমাস। আচ্ছা, ক্লাস শুরু হওয়ার আগে আমি একটা কথা বলে নিই। আমি এখন যেই জায়গায় রয়েছি, যে জায়গায় বসে আমি এই ক্লাসটি নিচ্ছি, তার পাশেই হচ্ছে একটা খেলার মাঠ, যেখানে ছোট ছোট বাচ্চারা খেলতেছে। সো ওদের টুকটাক নয়েজ এই ক্লাসে চলে আসতে পারে। দেখো, আজকের কবিতার নাম হচ্ছে ফার্নহিল। কবিতাটি লিখেছেন ডাইলান থমাস। আমাদেরকে প্রথমেই এই যে লেখক ডাইলান থমাস এর সম্পর্কে জেনে নিতে হবে। এই যে একটা পার্ট রয়েছে, আমাদের প্রত্যেকটা ক্লাসে এই পার্টটা থাকে, অ্যাবাউট দ্য পোয়েট। এই পার্টটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। কারণ কি? কারণ হচ্ছে এই জায়গা থেকে প্রায় সময় যে ব্রিফ কোয়েশ্চেন রয়েছে, ব্রিফ কোয়েশ্চেন কিন্তু চলে আসে। আর এই অ্যাবাউট দ্য পোয়েট এই পাঠটুকুতে আমরা ততটুকু ইনফরমেশনই দেই যতটুকু পরীক্ষায় আসার মতো, আমরা অতিরিক্ত কিছুই দেই না। সো এটা কিন্তু তোমরা খুব ভালোভাবে পড়বা। এই পার্টটা অনেকে স্কিপ করে। আমাদের ক্লাসের আসলে স্কিপ করার কোনো কিছুই নেই। একদম শুরু থেকে শেষ পর্যন্ত যা পড়ানো হয়, পরীক্ষায় যতটুকু আসতে পারে, যতটুকু না জানলেই নয়, শুধু ততটুকুই হচ্ছে পড়ানো হয়, এক্সট্রা কিছুই পড়ানো হয় না। ওকে, দেখো, ডাইলান থমাস ফুল নেম ইজ ডাইলান মার্লিয়াস থমাস। ডাইলান থমাসের পুরো নাম হচ্ছে ডাইলান মার্লিয়াস থমাস। হি ওয়াজ আ ওয়েলস পোয়েট অ্যান্ড ওয়ান অফ দ্য মোস্ট ফেমাস পোয়েটস অফ দ্য 20th সেঞ্চুরি। তিনি ছিলেন একজন ওয়েলস পোয়েট। ওয়েলস পোয়েট কারা? ওয়েলস হচ্ছে একটা জায়গার নাম, যুক্তরাজ্যের একটা জায়গার নাম। এই জায়গায় যারা জন্মগ্রহণ করেছে তাদেরকে বলা হয় ওয়েলস। তিনি ছিলেন একজন ওয়েলস পোয়েট এবং 20th সেঞ্চুরির তিনি একজন বিখ্যাত কবি ছিলেন। He was born in 1914 and died in 1953. তিনি 1914 সনে জন্মগ্রহণ করেন এবং 1953 সনে মৃত্যুবরণ করেন। He is called a womb-tomb poet. He is called a womb-tomb poet. তাকে womb-tomb poetও বলা হয়। womb-tomb poet মানে কি? womb মানে হচ্ছে গর্ভ অর্থাৎ জন্ম, আর tomb মানে হচ্ছে কবর অর্থাৎ মৃত্যু। অর্থাৎ যারা মৃত্যু, জন্ম, মৃত্যু এগুলো নিয়ে কবিতা লেখেন তাদেরকে womb-tomb poet বলা হয়। এখানেই বলে দিছে, বিকজ হিজ পোয়েমস টক অ্যাবাউট বার্থ, লাইফ অ্যান্ড ডেথ। তাকে ওমটোম পোয়েট বলা হয় কারণ কি? কারণ হচ্ছে তিনি জন্ম, জীবন এবং মৃত্যু এগুলো নিয়ে কবিতা লেখেন। হি অফেন রোড অ্যাবাউট চাইল্ডহুড, নেচার, টাইম অ্যান্ড দ্য সাইকেল অফ লাইফ। হি অফেন রোড চাইল্ডহুড, নেচার, টাইম অ্যান্ড দ্য সাইকেল অফ লাইফ। তিনি শৈশব, প্রকৃতি, সময় এবং সাইকেল অফ লাইফ এগুলো নিয়েও কবিতা লিখেছেন। ওয়ান অফ হিজ মোস্ট ফেমাস পোয়েমস ইজ ফার্নহিল, হুইচ সেলিব্রেটস দ্য জয়স অফ হিজ চাইল্ডহুড। তার বিখ্যাত একটি কবিতা হচ্ছে ফার্নহিল, যে কবিতার মধ্যে তিনি তার শৈশবের যেই দিনগুলো রয়েছে, যে আনন্দের দিনগুলো রয়েছে, এগুলো তিনি উল্লেখ করেছেন। তো আমরা এইটুকু পার্টে আমরা যে তথ্যগুলো জানলাম সেটা হচ্ছে, তার ফুল নাম হচ্ছে ডাইলান মার্লিয়াস থমাস। উনি একজন ওয়েলস পোয়েট ছিলেন। জন্ম হচ্ছে 1914 সনে এবং মৃত্যু 1953 সনে। তাকে হোমটোম পোয়েট বলা হয়। এটা কিন্তু খুবই ইম্পর্ট্যান্ট, তাকে হোমটোম পোয়েট বলা হয়। কারণ কি? কারণ হচ্ছে তিনি বার্থ, লাইফ অ্যান্ড ডেথ এগুলো নিয়ে কবিতা লেখেন। ওকে, আচ্ছা, এখন আমাদেরকে এই কবিতার ইন্ট্রোডাকশন সম্পর্কে জানতে হবে, অর্থাৎ এই কবিতা কোন পার্সপেক্টিভে লেখক লিখেছেন। আমরা অলরেডি ধারণা করতে পারছি যে এই লাইনটুকু থেকে আমরা অলরেডি ধারণা করে ফেলেছি যে এই কবিতায় হচ্ছে কবি তার শৈশবের যে আনন্দময় দিনগুলো রয়েছে এগুলো তিনি বর্ণনা করেছেন। দেখো, ফার্নহিল ইজ আ লিরিক পোয়েম রিটেন বাই ডাইলান থমাস। ইন দিস পোয়েম দ্য পোয়েট রিমেম্বার্স his happy childhood days spent at his aunt farm called Farnhill. এখানে বলছে যে তার আন্টি একটা ফার্ম ছিল, সেই ফার্মের নাম ছিল ফার্নহিল। এই ফার্নহিলে কবি শৈশব কাটিয়েছেন এবং শৈশবের যে আনন্দময় দিনগুলো রয়েছে সেগুলো তিনি এই কবিতার মাধ্যমে স্মৃতিচারণ করেছেন। হি টক্স অ্যাবাউট হাউ ফ্রি অ্যান্ড জয়ফুল হি ওয়াজ। তিনি কবিতার মধ্যে বলেছেন তিনি কতটা স্বাধীন এবং কতটা আনন্দিত ছিল সেই সময়। দ্য পোয়েম শোজ দ্য বিউটি অ্যান্ড ইনোসেন্স অফ চাইল্ডহুড। এই কবিতার মধ্যে শৈশবের যে একটা সৌন্দর্য, একটা পবিত্রতা, এটা দেখানো হয়েছে। বাট অ্যাজ দ্য
বাট অ্যাজ টাইম পাসেস, কিন্তু সময় দ্রুত চলে যায়, সময় পাস করে, দ্য পোয়েট আন্ডারস্ট্যান্ডস দ্যাট চাইল্ডহুড ক্যান নট লাস্ট ফর এভার। সময় যখন আস্তে আস্তে চলে যেতে লাগলো তখন কবি বুঝতে পারলো যে এই যে চাইল্ডহুড, শৈশব, এটা কিন্তু সবসময় থাকে না। টাইম চেঞ্জেস এভরিথিং অ্যান্ড টেকস অ্যাওয়ে দ্য হ্যাপিনেস অফ বিং ইয়াং। সময় সব কিছু পরিবর্তন করে ফেলে, এবং সময় কি করে, যখন মানুষ আস্তে আস্তে বেড়ে ওঠে, যুবক হয়, তখন যে হ্যাপিনেস রয়েছে এই হ্যাপিনেসটাকে সময় নিয়ে যায়, শেষ করে দেয়। দিস পোয়েম টিচেস আস টু এনজয় চাইল্ডহুড অ্যান্ড অ্যাকসেপ্ট গ্রোয়িং আপ। এই কবিতা আমাদেরকে শিখায় কি করতে, টু এনজয় চাইল্ডহুড, শৈশবকে উপভোগ করতে, অ্যান্ড অ্যাকসেপ্ট গ্রোয়িং আপ, এবং এই যে মানুষ আস্তে আস্তে বড় হয় এই জিনিসটাকে অ্যাকসেপ্ট করতে। তো এইটুকু পার্টে আমরা কি জানলাম, এই কবিতা কি সম্পর্কে, সেটা আমরা খুব ভালোভাবে বুঝতে পারলাম। যে এই যে কবি ডাইলান থমাস, এই কবির যেই একজন আন্টি ছিলেন, তার আন্টির একটা খামার ছিল, খামারের নাম ছিল ফার্নহিল। খামারের নাম ছিল কি, ফার্নহিল। এই ফার্নহিলে কবি তার শৈশবের অনেক বড় একটা সময় পার করেছেন, আর এই কবিতার মাধ্যমে তিনি সেই জিনিসগুলোর স্মৃতিচারণ করেছেন, অর্থাৎ সে সময় তিনি কত স্বাধীন ছিলেন, কত আনন্দিত ছিলেন, সেই জিনিসগুলো একে একে তিনি বলে গেছেন। এখানে একটা কথা বলছে যে ফার্নহিল ইজ আ লিরিক পোয়েম। ফার্নহিল হচ্ছে একটা গীতি কবিতা। লিরিক পোয়েম মানে হচ্ছে গীতি কবিতা। সো গীতি কবিতাটা কি? আ লিরিক পোয়েম ইজ আ শর্ট পোয়েম দ্যাট এক্সপ্রেসেস দ্য পোয়েটস ফিলিংস অ্যান্ড থটস। লিরিক পোয়েম মানে হচ্ছে একটা শর্ট কবিতা, আর শর্ট পোয়েম একটা শর্ট কবিতা, যে শর্ট কবিতার মধ্যে কবির যে একটা ফিলিং, অনুভূতি এবং চিন্তাভাবনা এটা প্রকাশ করা হয়। ইট ইজ অফেন পার্সোনাল অ্যান্ড ইমোশনাল আনলাইক স্টোরিজ অর লং পোয়েমস। এটা প্রায়শই পার্সোনাল হয়ে থাকে এবং ইমোশনাল হয়ে থাকে, অর্থাৎ ব্যক্তিগত তথ্য নির্ভর কবিতা হয়ে থাকে। আনলাইক স্টোরিজ অর লং পোয়েম, অন্যান্য যে গল্প রয়েছে এবং বড় বড় যে কবিতা রয়েছে সেগুলোর মতো এই কবিতা, এই লিরিক পোয়েম হয় না। লিরিক পোয়েম হয় একটু শর্ট, কবিতার মনের ভাবগুলো প্রকাশ করতে থাকে, তার পার্সোনাল চিন্তাভাবনা, পার্সোনাল ইমোশন এগুলো শেয়ার করতে থাকে। এখন আমাদের এই কবিতার স্ট্রাকচারটা জেনে নিতে হবে। দ্য পোয়েম হ্যাজ 6 স্ট্যাঞ্জাস। ইচ স্ট্যাঞ্জা হ্যাজ 9 লাইন্স। এই কবিতার মোট স্ট্যাঞ্জা কয়টা? মোট স্ট্যাঞ্জা হচ্ছে 6টা। ইচ স্ট্যাঞ্জা হ্যাজ 9 লাইন্স। প্রত্যেকটা স্ট্যাঞ্জার 9টা করে লাইন রয়েছে। দ্য পোয়েম ইজ রিটেন ইন দ্য ফার্স্ট পারসন। দ্য পোয়েট স্পিক্স অ্যাবাউট হিজ ওন চাইল্ডহুড। আচ্ছা, এখানে বলছে যে দ্য পোয়েম ইজ রিটেন ইন দ্য ফার্স্ট পারসন। এই কবিতায় যেই বর্ণনার যে একটা ভঙ্গি সেটা হচ্ছে ফার্স্ট পারসন, অর্থাৎ কবি নিজেই সব কিছু বর্ণনা করেছেন তার চাইল্ডহুড সম্পর্কে। দ্য টোন অফ দ্য পোয়েম চেঞ্জেস। অ্যাট ফার্স্ট ইট ইজ জয়ফুল অ্যান্ড ব্রাইট, বাট লেটার বিকামস সিরিয়াস অ্যান্ড থটফুল। এই কবিতার মধ্যে টোনটা চেঞ্জ হয়। টোনটা কিভাবে চেঞ্জ হয়? প্রথমত একদম শুরুর দিকে কবিতা থাকে খুবই আনন্দময় এবং প্রাণবন্ত, জয়ফুল অ্যান্ড রাইট, কিন্তু আস্তে আস্তে কি হয়, তার টোনটা হয়ে যায় সিরিয়াস এবং থটফুল। চলো আমরা এখন মেন কবিতায় চলে যেতে পারি। আমরা একে একে লাইন বাই লাইন ট্রান্সলেট করব, ভেঙ্গে ভেঙ্গে অর্থ করব। সো তোমরা খুব মনোযোগ দিয়ে ক্লাসটি করো। নাও as I was young and easy under the apple box. আচ্ছা, একটু বড় করে নেই তাহলে দেখতে সুবিধা হবে। Now as I was young and easy under the apple box, about the littling house and happy as the grass was green. The night above the dingle starry, time let me hill and climb. Golden in the heydays of his eyes, and 100 among wagons I was prince of the apple towns. And once below a time I lordly had the trees and leaves, trail with daisies and barley, down the rivers of the windfall light. এইটুকু হচ্ছে ফার্স্ট স্ট্যাঞ্জা। আমরা ভেঙ্গে ভেঙ্গে অর্থ করি। নাও আই ওয়াজ ইয়াং। নাও মানে কি, কবি শৈশবে কেমন যেন ভাবতেছে, তখন আমি কি ছিলাম? আমি ছিলাম কি, তরুণ। নাও আই ওয়াজ ইয়াং, তখন আমি তরুণ ছিলাম,
অ্যান্ড ইজি এবং নির্ভয় ছিলাম। ইজি মানে এখানে নির্ভয়। তখন আমি তরুণ ছিলাম এবং নির্ভয় ছিলাম আন্ডার দ্য অ্যাপেল বাক্স। আন্ডার দ্য অ্যাপেল বাক্স, বাক্স মানে হচ্ছে গাছের ডাল, তথা আপেল গাছের ডালের নিচে তখন আমি তরুণ এবং নির্ভয় ছিলাম। অ্যাবাউট দ্য লিটলিং হাউস অ্যান্ড হ্যাপি অ্যাজ দ্য গ্রাস ওয়াজ গ্রিন। লিটলিং মানে কি? লিটলিং শব্দের অর্থ হচ্ছে দোলা দেওয়া, গানের মতো দোলা দেওয়া। অ্যাবাউট দ্য লিটলিং হাউস, গানের মতো দোলা দেওয়া বাড়ি, অর্থাৎ কবি যেখানে থাকতো সেটা কেমন যেন গানের মতো দোলা দিত বাড়িটা। গানের মতো কি আসলেই বাড়িটা দোলা দিত? কবি তার আনন্দ এত উঁচু পর্যায়ে ছিল যে কবি এটা মনে করত যে গানের মতো দোলা দেওয়া সেই বাড়ি, সেই বাড়িতে কি ছিল? হ্যাপি। কবি ছিল কি? সুখী। অ্যাজ দ্য গ্রাস ওয়াজ গ্রিন, গ্রাস মানে হচ্ছে ঘাস, গ্রিন মানে সবুজ। ঘাস যেমন সবুজ ছিল, অর্থাৎ ঘাস কখন সবুজ থাকে? ঘাস যখন তার একদম সঠিক বয়সে থাকে, ঘাসটা যখন খুব ভালোভাবে বেড়ে ওঠে, তখনই কিন্তু সেই ঘাসটা কি থাকে? গ্রিন থাকে। সেটাই বলতেছে যে গানের মতো দোলা দেওয়া সেই বাড়ির পাশে আমি ছিলাম খুশি, ঠিক ততটাই খুশি ছিলাম যতটা হচ্ছে একটা ঘাস সবুজ। ওকে। দ্য নাইট অ্যাবাভ দ্য ডিঙ্গেল এস্টারি। ডিঙ্গেল অর্থ কি? ডিঙ্গেল অর্থ হচ্ছে ছোট উপত্যকা, আর এস্টেরি অর্থ হচ্ছে তারা। আর নাইট মানে কি? নাইট মানে হচ্ছে রাত। তাহলে অ্যাবাভ দ্য ডিঙ্গেল এস্টারি, অ্যাবাভ দ্য ডিঙ্গেল এস্টারি, উপত্যকার উপরে এই নাইটটা ছিল হচ্ছে তারা ভরা। তাহলে পুরোটা মিলে অর্থ হয় দ্য নাইট অ্যাবাভ দ্য ডিঙ্গেল এস্টারি। এই যে নিচু উপত্যকা ছিল, এই উপত্যকার উপরে রাতটা ছিল কি? তারা ভরা। তার মানে কি? রাতটা খুব সুন্দর ছিল, তারা ভরা একটা রাত ছিল। টাইম লেট মি হেইল অ্যান্ড ক্লাইম। টাইম লেট মি হেইল, হেইল মানে কি? স্বাগত জানানো। অ্যান্ড ক্লাইম মানে কি? উঠা। তাহলে টাইম লেট মি হেইল অ্যান্ড ক্লাইম, সময় আমাকে স্বাগত জানাতে এবং উঠতে দিয়েছিল। এই লাইনটার মানে হচ্ছে যে শৈশবে কবি যে অনেক আনন্দ করত, ঘুরে বেড়াতো, পাহাড়ে উঠে যেত, গাছে উঠে যেত, এইসব আনন্দ করতে সময় কেমন যেন তাকে স্বাগত জানাতো, অর্থাৎ সময় তাকে এইসব আনন্দ করতে সুযোগ দিত। গোল্ডেন ইন দ্য হেইডেস অফ হিজ আইস। হেইডেস মানে হচ্ছে শ্রেষ্ঠ সময়। হেইডেস মানে কি? শ্রেষ্ঠ সময়। অফ হিজ আইস, তার চোখে। তার চোখে মানে কি? সময়ের চোখে। তাহলে সময়ের চোখে সেই দিনগুলো, সেই শ্রেষ্ঠ দিনগুলো ছিল কি? গোল্ডেন, উজ্জ্বল। অর্থাৎ তার চোখে সেই দিনগুলো ছিল উজ্জ্বল, সোনালি, অর্থাৎ আনন্দে ভরা। অর্থাৎ সময়ের চোখে আমি সেই সময় যেটা পার করতাম, সময় যে আমাকে আনন্দ করার একটা সুযোগ দিয়েছিল, তো সময়ের চোখে আমার সেই দিনগুলো ছিল গোল্ডেন, আনন্দে ভরা এবং উজ্জ্বল। And honored among wagons, I was prince of the apple towns. And honored among the wagons. Wagons অর্থ কি? Wagons অর্থ হচ্ছে গাড়ি, যেসব গাড়িতে হচ্ছে এক জায়গা থেকে আরেক জায়গায় মাল নেওয়া হয়। And honored among the wagons, আর গাড়িগুলোর মধ্যে আমি ছিলাম কি? সম্মানিত। I was prince of the apple town. আমি কি? আপেল শহরের রাজপুত্র ছিলাম। এই কবি এগুলো হচ্ছে বাল্যকালের ভাবনা, কবির চাইল্ডহুডের ভাবনা। কবি তখন এটা ভাবতো যে আমি যেই গাড়িগুলো ছিল তাদের মধ্যে আমাকে নিজেকে প্রিন্স মনে হতো, আমি নিজেকে সম্মানিত মনে করতাম, আমি সম্মানিত ছিলাম। And once below a time I lordly had the trees and leaves. And once below a time I lordly had the trees and leaves. এক সময়, and once এক সময়, লর্ডলি মানে কি? লর্ডলি মানে হচ্ছে রাজকীয় ভঙ্গিতে। এক সময় রাজকীয় ভঙ্গিতে এই যে গাছ এবং গাছের পাতা, এগুলোর আমি মালিক ছিলাম। অর্থাৎ এক সময় আমি রাজকীয় ভঙ্গিতে গাছ আর পাতার মালিক ছিলাম। আমি তখন যা ইচ্ছা তাই করতাম, আমাকে কেউ বাধা দিতে পারতো না। কেমন যেন এই বন, জঙ্গল, গাছপালা সব কিছুর মালিক কেমন যেন আমি। ট্রেইল উইথ ডেইজিস অ্যান্ড বার্লি। ট্রেইল অর্থ হচ্ছে পথ। ট্রেইল অর্থ কি? ট্রেইল অর্থ হচ্ছে পথ। আর ডেইজি হচ্ছে এক ধরনের ফুল। বার্লি মানে হচ্ছে এক ধরনের শস্য। তাহলে ওই যে আমি যখন ছিলাম সেই ফার্নহিল ফার্মে, সেই গ্রামের পথটা কেমন ছিল সেটা বলতেছে। ট্রেইল উইথ ডেইজিস অ্যান্ড বার্লি, সেই গ্রামের পথগুলো ছিল ডেইজি ফুল এবং
জব শস্যে ভরা। ডাউন দ্য রিভার্স অফ দ্য উইন্ডফল লাইট, ডাউন দ্য রিভার্স অফ দ্য উইন্ডফল লাইট। উইন্ডফল লাইট মানে কি, যেই আলোটা উপরে থেকে নিচে পড়ে, অর্থাৎ সূর্যের আলোর কথা বলতেছে এখানে। সূর্যের আলোটা ডাউন, উপর থেকে যে নিচে আসতো, দ্য রিভার, রিভার মানে হচ্ছে নদী। এই যে সূর্যের আলোটা উপর থেকে নিচে পড়তো, সেটা কেমন যেন নদীর মতো ছিল। অর্থাৎ এই যে গ্রামের যে পথগুলো, এই পথগুলোর বর্ণনা এখানে দিচ্ছেন। যখন সূর্যের আলোটা রাস্তায় পড়ে, সেই রাস্তার আশেপাশে যেই গাছগাছালি থাকে, সেই গাছালির পাতার ফাঁকা দিয়ে যেই আলোটা প্রবেশ করে রাস্তার মধ্যে, তখন কেমন যেন নদীতে যে একটা ঢেউ হয়, ঢেউয়ের মতো রাস্তাটা দেখা যায়। সেটাই বলতেছে, ডাউন দ্য রিভার্স অফ দ্য উইন্ডফল লাইট। সূর্যের আলোতে নদীর মতো আলোয় এই গ্রামের রাস্তাগুলো ভেসে চলতো। এই দুই লাইনে হচ্ছে সেই গ্রামের রাস্তার বর্ণনাটা দিয়েছেন কবি। আচ্ছা, আরেকটা কথা বলে নিই, এই যে যত কবিতা রয়েছে, এই কবিতার শাব্দিক অর্থের দিকে তুমি যদি তাকাতে যাও, তাহলে কিন্তু কবিতার অর্থ তুমি বুঝতে পারবে না। কবিতা মানেই হচ্ছে তার রূপক অর্থ, আমাদেরকে তার ইনার মিনিংটা বুঝতে হবে। শাব্দিক অর্থের থেকেও বেশি ইনার মিনিংয়ের দিকে আমাদেরকে দৃষ্টি দিতে হবে, তাহলে আমরা একটা কবিতা বুঝতে পারবো। এই হচ্ছে আমাদের ফার্স্ট স্ট্যান্জা। আমরা আমাদের ফার্স্ট স্ট্যান্জায় কি জানলাম একটু সামারাইজ করে নিই। দেখো, কবিতার বাল্যকালের কথা বলতেছে ফার্স্ট স্ট্যান্জায়, যে আমি তখন ছিলাম হচ্ছে ইয়াং অ্যান্ড ইজি, আমি তখন ছিলাম তরুণ এবং নির্ভয় আপেল গাছের নিচে। তার মানে হচ্ছে সেই ফার্ন হিলে, সেই ফার্মে আমি খুবই ইজি ছিলাম, খুবই নির্ভয় ছিলাম এবং খুবই তরুণ ছিলাম। আর আমি যে বাড়িতে থাকতাম, সেটা কেমন যেন আনন্দে গানের মতো দোলা দিত। আর আমার আনন্দ এতটাই ছিল যেরকম একটা ঘাস চিরসবুজ হতে পারে। আর সেই সময়ের যেই রাত, সেই রাতের বর্ণনাও এখানে দেওয়া হয়েছে, যে রাতটা খুব সুন্দর ছিল। কেমন সুন্দর, রাতটা ছিল একদম তারায় ভরা। আর সময় আমাকে, সেই সময় অর্থাৎ আমি আমার চাইল্ডহুডের সময় আমাকে আনন্দ করার সুযোগ করে দিয়েছিল। আর সময়ের চোখে আমার চাইল্ডহুডটা ছিল গোল্ডেন টাইম। আমি সেই সময় যে গাড়িগুলো ছিল, যেই গাড়িগুলো দিয়ে অ্যাপেল এক জায়গা থেকে আরেক জায়গায় নেওয়া হতো, তাদের মধ্যে আমি ছিলাম সম্মানিত। এবং যেই অ্যাপেল টাউনটা ছিল, অ্যাপেল শহরটা ছিল, আমি কেমন যেন সেখানে একদম প্রিন্স ছিলাম। সেখানে আমাকে রাজকীয় ভঙ্গিতে আমি সেই গাছ এবং পাতার মালিক ছিলাম। কেমন যেন আমি সব কিছুর মালিক, আমাকে কেউ কোনো কিছু বাধা দিতে পারে না। এবং আমি যেখানে ছিলাম, সেই জায়গার রাস্তাঘাটও খুব সুন্দর ছিল। সেই গ্রামের রাস্তাটা ছিল ফুলে ভরা এবং শস্যতে ভরা। আর রাস্তায় কেমন যেন হচ্ছে নদীর মতো আলো ভেসে চলতো সেই গ্রামের রাস্তাগুলো। এই ফার্স্ট স্ট্যান্জায় কবি তার শৈশবের কেমন ছিলেন এবং তার গ্রামটা কেমন ছিল, সেই গ্রামের রাস্তাটা কেমন ছিল, এটা হচ্ছে ফার্স্ট স্ট্যান্জায় কবি বর্ণনা করেছেন। চলো সেকেন্ড স্ট্যান্জায় যাওয়া যাক। And as I was green and carefree, famous among the burns, about the happy yard and singing as the farm was home. In the sun that is young on once only, time let me play and be, golden in the mercy of his means. And green and golden I was huntsman and herdsman, the calves sang to my horn, the foxes on the hills barked clear and cold, and the Sabbath rang slowly in the pebbles of the holy stream, in the pebbles of the holy stream. আচ্ছা, এটা হচ্ছে সেকেন্ড স্ট্যান্জা। ভেঙ্গে অর্থগুলো আমরা করি। দেখো, অ্যান্ড অ্যাজ আই ওয়াজ গ্রিন অ্যান্ড কেয়ারফ্রি, তখন আমি ছিলাম গ্রিন অ্যান্ড কেয়ারফ্রি, তরতাজা এবং চিন্তামুক্ত। ফেমাস অ্যামং দ্য বার্নস, ফেমাস অ্যামং দ্য বার্নস। বার্নস অর্থ কি? বার্নস অর্থ হচ্ছে গোলাঘর। সেই গোলাঘরগুলোর মধ্যে আমি কি ছিলাম? বিখ্যাত ছিলাম। About the happy yard and singing as the farm was home. About the happy yard. Yard অর্থ হচ্ছে উঠোন। ইয়ার্ড অর্থ কি? ইয়ার্ড অর্থ হচ্ছে উঠোন। তাহলে about the happy yard and singing,
এই ইয়ার্ডে আমি ছিলাম কি হ্যাপি, খুশি, অর্থাৎ তখন আমি উঠোনে খুব আনন্দিত ছিলাম, খুশি ছিলাম, অ্যান্ড সিঙ্গিং এবং গান গাইতাম, আমি আনন্দে গানও গাইতাম। অ্যাজ দ্য ফার্ম ওয়াজ হোম, কেমন যেন এই যে ফার্মটা ছিল এটা আমার নিজের বাড়ির মতো ছিল। ইন দ্য সান দ্যাট ইজ ইয়াং ওয়ান্স অনলি, সেই যে সূর্য যা কেবল একবারই কি হতো, তরুণ হতো। ইয়াং ওয়ান্স অনলি, সূর্যটা কি হতো, একবারই তরুণ হতো। তার মানে এই যে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত সূর্য থাকে, এই সূর্যটা দিনের একটা সময় হচ্ছে খুব ইয়াং মনে হতো, খুব সুন্দর মনে হতো। সেই সূর্যের কথা বলতেছে যে সেই রোদ, সূর্য মানে হচ্ছে রোদ, সেই রোদ যা কেবল একবারই কি হতো, তরুণ হতো, অর্থাৎ একবারই সূর্যটাকে খুব সুন্দর দেখা যেত। টাইম লেট মি প্লে অ্যান্ড বি গোল্ডেন ইন দ্য মার্সি অফ হিজ মিন্স। টাইম লেট মি প্লে, সময় আমাকে খেলতে দিয়েছিল, অ্যান্ড বি গোল্ডেন এবং উজ্জ্বল হতে দিয়েছিল, ইন দ্য মার্সি অফ হিজ মিন্স, মার্সি মানে হচ্ছে দয়া, আর অফ হিজ মিন্স মানে হচ্ছে তার শক্তিতে, অর্থাৎ সময়ের শক্তিতে। সময় তার শক্তিতে, তার দয়ায় আমাকে উজ্জ্বল হতে দিয়েছিল এবং আমাকে খেলাধুলা করার সুযোগ করে দিয়েছিল। অ্যান্ড গ্রিন অ্যান্ড গোল্ডেন আই ওয়াজ হান্টসম্যান অ্যান্ড হার্টসম্যান, আমি ছিলাম সবুজ এবং সোনালি দিনের হান্টসম্যান, শিকারী, অ্যান্ড হার্টসম্যান এবং পশুপালক। আমি সবুজ এবং সোনালি দিনের শিকারী এবং পশুপালক ছিলাম। দ্য কালভস মানে হচ্ছে বাছুরেরা, স্যাং টু মাই হর্ন, আমার বাঁশির শব্দে সাড়া দিত। দ্য ফক্সেস অন দ্য হিলস বার্কড ক্লিয়ার অ্যান্ড কোল্ড, দ্য ফক্সেস মানে কি শিয়ালরা, দ্য ফক্সেস অন দ্য হিলস, পাহাড়ের উপরে যেই শিয়ালগুলো ছিল তারা কি করতো, বার্কড, তারা চিৎকার করতো, ক্লিয়ার অ্যান্ড কোল্ড, স্পষ্ট এবং ঠান্ডা গলায়। অ্যান্ড দ্য সাব্বাথ র্যাং স্লোলি, সাব্বাথ মানে হচ্ছে বিশ্রামের দিনের ঘন্টা, সাব্বাথ মানে কি বিশ্রামের দিনের ঘন্টা, র্যাং স্লোলি ধীরে ধীরে বাজত, অর্থাৎ তখনকার দিনে রবিবার সময়টা ছিল হচ্ছে বিশ্রামের দিন, তখন একটা ঘন্টা বাজানো হতো প্রার্থনা করার জন্য, সেটার কথা বলতেছে যে বিশ্রামের দিনের ঘন্টা কি হতো, ধীরে ধীরে বাজত। ইন দ্য পেবলস অফ দ্য হলি স্ট্রিম মানে কি, স্ট্রিম মানে হচ্ছে ঝর্ণা, স্ট্রিম মানে ঝর্ণা, আর পেবলস মানে হচ্ছে পাথর, পেবলস মানে কি পাথর। ইন দ্য পেবলস অফ দ্য হোলি স্ট্রিম, সেই যে হোলি স্ট্রিম রয়েছে, যে পবিত্র ঝর্ণা, সেই পবিত্র ঝর্ণার পাথরে এই যে র্যাং হইতো, সাব্বাত যে র্যাং হইতো সেটাকে বারবার প্রতিধ্বনি হতো, অর্থাৎ পবিত্র ঝর্ণার পাথরগুলোতে প্রতিধ্বনিত হতো সেই ধ্বনি, এই যে এই ঘণ্টা ধ্বনি। ওকে, আমরা সেকেন্ড স্ট্যান্জায় কি দেখলাম একটু সামারাইজ করে নিই। আমরা সেকেন্ড স্ট্যান্জায় দেখলাম যে কবি সেই তার বাল্যকালের কথাই বলতেছে, যে সে কেমন ছিল তখন সে ছিল তরতাজা এবং চিন্তামুক্ত, আর গোয়াল ঘরগুলোর মধ্যে সে ছিল বিখ্যাত, সে নিজে মনে করত যে আমি এখানে বিখ্যাত, আমি প্রিন্স। আর সেই যেই উঠোনটা ছিল, সেই উঠোনটায় তিনি এতটাই আনন্দে মগ্ন থাকতেন এবং সেই আনন্দে সে গানও গাইতেন। আর এই যে উঠোন, এই যে ফার্ম, এটাকে তার নিজের বাড়ি মনে হতো। আর সূর্য দিনে একবারই কি হতো, একবারই খুব তরুণ হতো, অর্থাৎ সূর্যটাকে দিনের মধ্যে একবারই খুব সুন্দর দেখা যেত। আর সময় আমাকে খেলার সুযোগ করে দিয়েছে এবং আমাকে উজ্জ্বল হতে দিয়েছে, সময় তার শক্তিতে, তার দয়া আমাকে খেলতে দিয়েছে এবং আমাকে উজ্জ্বল হতে দিয়েছিল। আর আমি ছিলাম সবুজ ও সোনালি দিনের হান্টসম্যান, শিকারী অ্যান্ড হার্টসম্যান এবং পশুপালক। আমি সবুজ এবং সোনালি দিনে ছিলাম পশুপালক। অ্যান্ড দ্য ক্রেভস, আমি এরকমই হচ্ছে পশুপালক ছিলাম, শিকারী ছিলাম, কেমন যেন যে বাছুরেরা তারা আমার কণ্ঠে, আমার বাঁশি সুরে সাড়া দিত। আর যে পাহাড়ের উপরে যেই ফক্সরা ছিল, যেই শিয়ালরা ছিল, তারাও আমার ডাকে কেমন যেন সাড়া দিত, তারাও ডাকতো এবং স্পষ্ট এবং ঠান্ডা গলায় তারা ডাকতো। আর যে এই সাব্বাত, বিশ্রামের দিনের যেই ধ্বনি, এটা খুবই ভালোভাবে প্রতিধ্বনি হতো। দূরের যে একটা পবিত্র ঝর্ণা রয়েছে, সেই ঝর্ণার যে পাথর রয়েছে, সেই পাথরে এই সাব্বাত অর্থাৎ বিশ্রামের দিনের ঘণ্টা, সেটা প্রতিধ্বনি হতো। এখানেও হচ্ছে তার বাল্যকালের অবস্থা বর্ণনা করা হচ্ছে, বাল্যকালে কখন কি হতো, তিনি নিজেকে কি মনে করতেন, এই জিনিসগুলো এখানে বলা হয়েছে। আমরা 3rd নাম্বার স্ট্যান্জায় চলে যাই।
দেখো, all the sun long it was running, it was lovely, the hay fields height as the house, the tunes from the chimneys it was air, and playing lovely and butterly, and fire green as grass, and nightly under the simple stars, as I rode to sleep, the owls were bearing the farm away. All the moon long I heard, blessed among stables the nightjars, flying with the ricks and the horses, flashing into the dark. এটা হচ্ছে থার্ড স্ট্যান্জা। এই কবিতা মোট হচ্ছে 6টা স্ট্যান্জা এই কবিতার। দেখো কি বলছে এখানে, all the sun long it was running, all the sun long মানে কি, সূর্য ভরা সারা দিন, it was running সূর্য ভরা সারা দিন এটা ছিল চলমান, it was lovely এটা ছিল কি দারুণ কি সুন্দর, the hay অর্থ হচ্ছে শুকনো ঘাস, the hay fields high as the house, আর শুকনো ঘাস এত বড় ছিল কেমন যেন বাড়ির সমান উঁচু ছিল, the tunes from the chimneys অর্থাৎ এই যে চিমনি মানে হচ্ছে চুল্লি, অর্থাৎ প্রাচীনকালে এখনও অনেক জায়গায় দেখা যায় যে চুলার যে ধোঁয়াগুলো, এই ধোঁয়াগুলো বের হওয়ার জন্য একটা ভেন্টিলেশনের সিস্টেম থাকতো, যে উপর দিয়ে ধোঁয়াগুলো বের হয়, সেই ধোঁয়াগুলো যখন বের হইতো তখন একটা আওয়াজ হতো, একটা সুর হতো, সেটার কথা বলতেছে, দ্য টিউনস ফ্রম দ্য চিমনিস, এবং চিমনি থেকে ভেসে আসতো সুর, ইট ওয়াজ এয়ার, এবং এই যেই সুর এটা বাতাসের মধ্যে মিশে যেত এবং কেমন যেন এই বাতাসকেই সঙ্গীত মনে হতো, অ্যান্ড প্লেয়িং লাভলি অ্যান্ড ওয়াটারলি, অ্যান্ড প্লেয়িং আমি খেলতাম, কিভাবে খেলতাম, লাভলি অ্যান্ড ওয়াটারলি সুন্দর এবং সজীব জলের মতো, অর্থাৎ আমার কোনো চিন্তা ভাবনা ছিল না, অ্যান্ড ফায়ার গ্রিন অ্যাজ গ্রাস, ফায়ার মানে হচ্ছে প্রাণশক্তি, অ্যান্ড ফায়ার গ্রিন অ্যাজ গ্রাস, এবং প্রাণশক্তি কীরকম ছিল, গ্রিন অ্যাজ গ্রাস ঘাসের মতো সবুজ, অর্থাৎ প্রাণশক্তি ছিল খুবই প্রখর। তারপরে and nightly under the simple stars, নাইটলি মানে কি, নাইটলি মানে হচ্ছে রাতে, আন্ডার দ্য সিম্পল স্টার্স সাধারণ তারার নিচে, এবং রাতে সাধারণ তারার নিচে, অ্যাজ আই রোড টু স্লিপ যখন আমি ঘুমাতে যাচ্ছিলাম, ঘুমের রাজ্যে যাচ্ছিলাম, দ্য ওলস ওয়ার বেরিং দ্য ফার্ম অ্যাওয়ে, দ্য ওলস মানে হচ্ছে পেঁচা, ওয়ার বেরিং ডাকা, বেরিং মানে হচ্ছে ডাকা, দ্য ওলস ওয়ার বেরিং দ্য ফার্ম অ্যাওয়ে, পেঁচাগুলো এরকমভাবে ডাকতো যেন খামারটাকে কেমন যেন উড়িয়ে নিয়ে যাচ্ছে। অল দ্য মুন লং আই হেয়ার্ড চাঁদ ভরা সেই পুরো রাতে আমি শুনতাম, এই যে পেঁচারা যে ডাকতো এটা আমি শুনতাম, আরও শুনতাম কি, ব্লেসড অ্যামাং দ্য স্টাবলস দ্য নাইট জার্স, নাইট জার্স হচ্ছে যেসব পাখিরা হচ্ছে রাতে চলাফেরা করে, অর্থাৎ নিশিচরা পাখি, এদেরকে বলা হয় নাইট জার্স। আর ব্লেসড মানে কি, আশীর্বাদ স্বরূপ, অর্থাৎ রাত চড়া যে আশীর্বাদ স্বরূপ পাখিরা ছিল তাদের ডাক আমরা কি করতাম, শুনতাম। অ্যামং স্টাবেলস মানে হচ্ছে গোয়ালঘরের পাশে। ফ্লাইং উইথ দ্য রিক্স অ্যান্ড দ্য হর্সেস, রিক্স মানে কি, রিক্স মানে হচ্ছে খড়ের গাদা, অ্যান্ড হর্সেস মানে হচ্ছে ঘোড়া। তারা এরকমভাবে ডাকতো যে কেমন যেন এরকম মনে হতো যে খড়ের গাদা আর ঘোড়া আর পাখিরা হচ্ছে একসঙ্গে উড়ে বেড়াতো। ফ্লাশিং ইনটু দ্য ডার্ক, অন্ধকারে তারা সবাই জ্বলে উঠত। এই পাঠটুকুতে হচ্ছে কবি তার শৈশবের রাতের বর্ণনাটা এখানে দিয়েছেন। একদম ফার্স্ট থেকে দেখো এখানে কি বলছে, সূর্য ভরা সারা দিন এটা ছিল চলমান, আর এই দিনটা কি দারুণ ছিল।
শুকনো যে ঘাসগুলো ছিল এই ঘাসগুলো বাড়ির সমান উঁচু ছিল, অর্থাৎ শুকনো ঘাসগুলো অনেক বড় ছিল। আর চিমনি থেকে অর্থাৎ রান্নাঘর থেকে একটা টিউন শোনা যেত, আর এই টিউনটা, এই সুরটা বাতাসের সাথে মিশে যায়, কেমন যেন পুরো বাতাসটাই একটা সুর হয়ে যেত। অ্যান্ড প্লেয়িং লাভলি অ্যান্ড ওয়াটারলি, তখন আমি খেলতাম। কিভাবে খেলতাম? সুন্দর এবং সজীব জলের মতো। আর আমার প্রাণশক্তি ছিল ঘাসের মতো চিরসবুজ। তারপরে এখান থেকে রাতের বর্ণনা শুরু হয় যে রাতের বেলা সাধারণ যেই তারার নিচে আমি যখন ঘুমোতে যেতাম, অর্থাৎ রাতটা ছিল খুবই তারাময়, আর তখন আমি যখন ঘুমোতে যেতাম তখন ওলস যারা রয়েছে অর্থাৎ পেঁচারা অনেক ডাকতো, এত জোরে ডাকতো কেমন যেন তারা খামারটাকেই উড়িয়ে নিয়ে যাচ্ছে। অল দ্য মুন লং আই হ্যাড, আর এই ডাকাডাকি আমি সারা রাতই শুনতে পেতাম। শুধু তাদের ডাক না, আমি একই সাথে নিশিচরা যেই পাখিগুলো রয়েছে তাদের ডাকও শুনতে পেতাম। আর যে ঘরের গাদা ছিল আর যে ঘোড়া ছিল এগুলো কেমন যেন ওদের সাথে উড়ে চলে যেত, অর্থাৎ ওদের সাথে মিশে একাকার হয়ে যেত। ফ্লাশিং ইনটু দ্য ডার্ক, অন্ধকারে জ্বলে উঠতো তারা, অর্থাৎ কেমন যেন রাতে অন্য একটা পৃথিবীর মতো তৈরি হতো। ওকে, এখন হচ্ছে 4 নাম্বার স্ট্যান্জা চলে যাওয়া যাক। দেখো এখান থেকে হচ্ছে 4 নাম্বার স্ট্যান্জা শুরু। আমাদের এই কবিতা মোট হচ্ছে 6 স্ট্যান্জা। দেখো, and then to awake and the farm like a wanderer white, with the dew come back, the cock on his shoulder, it was all shining, it was Adam and Maiden. The sky gathered again, and the sun grew round that very day, so it must have been after the birth of the simple light. In the first spinning place, the spellbound horses walking warm out of the whinnying green stable, on to the fields of praise, on to the fields of praise. আচ্ছা দেখো, এই স্ট্যান্জায় কবি 3 নম্বর স্ট্যান্জায় কিন্তু রাতের বর্ণনা দিয়েছে যে তার শৈশবের রাতটা কেমন ছিল, এবং এই যে 4 নম্বর স্ট্যান্জা, এই 4 নম্বর স্ট্যান্জায় কবি কিন্তু সকালের বর্ণনাটা দিয়েছে যে শৈশবে তিনি যখন ছিলেন তার সকালটা কেমন ছিল। and when to awake, তারপর যখন ঘুম ভাঙতো তখন কবি দেখতেন and the farm like a wanderer white, এই যে ফার্মটা, এই ফার্মটা কেমন যেন like a wanderer white, শুভ্র পথিকের মতো দাঁড়িয়ে আছে। with the dew, শিশির ভেজা হয়ে come back, ফিরে এসেছে, the cock on his shoulder, এবং তার কাঁধে ছিল একটি মোরগ। it was all, এবং চারপাশে ছিল কি? শাইনিং। ইট ওয়াজ অল শাইনিং, চারপাশ ছিল দীপ্তিময়। ইট ওয়াজ অ্যাদাম অ্যান্ড মাইডেন, ইট ওয়াজ অ্যাদাম অ্যান্ড মাইডেন। অ্যাদাম অ্যান্ড মাইডেন মানে কি? অর্থাৎ পৃথিবী যখন তৈরি করা হয় তখন হজরত আদম আলাইহিসসালাম এবং হজরত হাওয়া আলাইহিসসালামকে যেই স্থানে পাঠানো হয়েছিল সেই স্থানের সাথে তার সকালকে তুলনা করা হয়েছে, যে তাদেরকে যেই স্থানে পাঠানো হয়েছে সেই স্থানটা যতটা সুন্দর ছিল এই সকালটাও কেমন যেন ঠিক ততটাই সুন্দর। তারপর যখন সকাল হলো তখন কি হয়? দ্য স্কাই গ্যাদার্ড এগেইন, দ্য স্কাই গ্যাদার্ড এগেইন, আকাশ আবার একত্রিত হয়ে ওঠে। আকাশ আবার কিভাবে একত্রিত হয়ে ওঠে? আকাশে মেঘ আসে, আকাশে আস্তে আস্তে সূর্য ওঠে, সেটার কথা বলতেছে। অ্যান্ড দ্য সান গ্রু রাউন্ড দ্যাট ভ্যারি ডে, অ্যান্ড দ্য সান গ্রু রাউন্ড দ্যাট ভেরি ডে, আর সেই দিন যেই সূর্য, সেই সূর্য গ্রো রাউন্ড দ্য ভেরি ডে, সেই সূর্য হয়ে ওঠে পূর্ণ এবং উজ্জ্বল। সো ইট মাস্ট হ্যাভ বিন আফটার দ্য বার্থ অফ দ্য সিম্পল লাইট। এটা কেমন যেন, এই যে সকালে যে সূর্য উঠল, এটা কেমন যেন সিম্পল লাইট, দ্য বার্থ অফ দ্য সিম্পল লাইট, যে সরল একটা আলো, সেই আলোর সরল যে আলো, সেই আলোর একটা জন্ম। এটা সেই সময় সরল আলোর জন্ম হয়েছিল এরকম বোঝায়। অর্থাৎ সূর্য যে মাত্র উঠছে, কেমন যেন সূর্য হচ্ছে মাত্র সর্বপ্রথমই এই প্রথম পৃথিবীতে সূর্য আসছে। প্রত্যেক শুরুর জিনিস কিন্তু ভালো লাগে,
প্রত্যেক শুরুর জিনিস ভালো লাগে। তো এখানে কবি মনে মনে ভাবতেছে যখন পৃথিবী যখন তৈরি করা হয়েছে, তারপরে যখন সূর্যটাকে আনা হয়েছে, সূর্যটার জন্ম যখন হয়েছে সিম্পল একটা লাইট থেকে, এই যে আমার যে সকালটা, এই সকালটা এমনই একটা সকাল। ওকে, তারপর In the first spinning place, the spellbound horses walking warm out of the whinnying green stubble on the fields of praise. আচ্ছা দেখো, ইন দ্য ফার্স্ট স্পাইনিং প্লেস, সেই প্রথম ঘূর্ণয়মান সৃষ্টি স্থলে, অর্থাৎ পৃথিবীটাকে যেখানে সর্বপ্রথম সৃষ্টি করা হলো, তারপরে যখন পৃথিবী আস্তে আস্তে ঘুরতে লাগলো, সেই অবস্থার কথা বলা হয়েছে। ইন দ্য ফার্স্ট স্পাইনিং প্লেস, সেই প্রথম ঘূর্ণয়মান সৃষ্টি স্থলে, দ্য স্পেল্ট বাউন্ড হর্সেস ওয়াকিং ওয়ার্ম। স্পেল্ট বাউন্ড মানে কি? স্পেল্ট বাউন্ড মানে হচ্ছে মোহিত। দ্য স্পেল্ট বাউন্ড হর্সেস ওয়াকিং ওয়ার্ম, এই যে মোহিত যেই ঘোড়াগুলো রয়েছে তারা হাঁটতেছে। ওয়াকিং ওয়ার্ম, উষ্ণভাবে তারা হাঁটতেছে। হেঁটে হেঁটে তারা কোথায় যাচ্ছে? আউট অফ দ্য হুইনিং গ্রিন স্টেবল। আউট অফ দ্য হুইনিং গ্রিন স্টেবল। হুইনিং অর্থ হচ্ছে ডাকা। হুইনিং অর্থ কি? হুইনিং অর্থ ডাকা। আউট অফ দ্য হুইনিং গ্রিন স্টেবল, ডেকে ওঠা ঘোড়ার। স্টেবল, স্টেবল অর্থ কি? স্টেবল অর্থ হচ্ছে গোয়ালঘর। অর্থাৎ এই যে হর্স, এই ঘোড়াগুলো কি করতেছে? ডাকতে ডাকতে গোয়ালঘর থেকে উষ্ণভাবে হাঁটতে হাঁটতে বের হচ্ছে। বের হয়ে তারা কোথায় যাচ্ছে? অন দ্য ফিল্ডস অফ প্রেস। অন দ্য ফিল্ডস অফ প্রেস, মহিমায় পরিপূর্ণ। অফ প্রেস, মহিমায় পরিপূর্ণ একটা মাঠের দিকে। এই মাঠকে মহিমায় পরিপূর্ণ কেন বলছে? কারণ মাঠে আল্লাহ তাআলার, সৃষ্টিকর্তার একটা মহিমা থাকে। সেই জায়গায় এই ঘোড়াগুলো হাঁটতে হাঁটতে সেই গোয়ালঘর থেকে ডেকে ডেকে হুইনিং, হুইনিং মানে হচ্ছে ডাকতে ডাকতে, ডাকতে ডাকতে বের হয়ে যাচ্ছে। এই পুরো স্ট্যান্জা জুড়ে, এই 4 নম্বর পুরো স্ট্যান্জা জুড়ে কবি সকালের বর্ণনাটা দিয়েছেন, যে শৈশবে তার সকালটা কেমন ছিল। এখানে কবি বলছেন, তারপর তিনি যখন ঘুম থেকে উঠতেন, তারপর দেখতেন যে খামারটা যেন শুভ্র একটা পথিকের মতো দাঁড়িয়ে আছে। শিশির ভেজা হয়ে খামারটা আবার ফিরে এসেছে। ওই যে রাতে কবি ভাবতো যে পেঁচা, তারপরে হচ্ছে রাতচরা পাখি, এরা খামারটাকে কেমন যেন উড়িয়ে নিয়ে যেত, এত ডাকাডাকি করতো। কিন্তু সকালে তিনি যখন ঘুম থেকে উঠতেন, তখন তিনি দেখতেন যে শিশির ভেজা হয়ে কেমন যেন খামারটা ফিরে এসেছে। আর যখন কোনো পথিক আসে, তার কাঁধে যেরকম মোরগ থাকে, সেটা কেমন যেন তার কাঁধে মোরগ নিয়ে ফিরে এসেছে। এবং এই যে চারপাশে যে অবস্থা, সেটার বর্ণনা এখানে দেওয়া হয়েছে যে ইট ওয়াজ অল শাইনিং। এর চারপাশ হচ্ছে শাইনিং ছিল, উজ্জ্বল ছিল। তার সকাল, শিশুকালের যে সকাল, চাইল্ডহুডের যে সকালটা, তখন চারপাশটা ছিল খুবই দীপ্তিময়। আর কেমন দীপ্তিময়, এটা খুবই সুন্দর দুইটা উপমা এখানে দেওয়া হয়েছে। প্রথমটা হচ্ছে হযরত আদম এবং হযরত হাওয়া আলাইহিস সালামকে যখন পৃথিবীতে আনা হয়, সর্বপ্রথম তাদেরকে পৃথিবীর যে স্থানে প্রেরণ করা হয়, সেই স্থানটা যতটা না সুন্দর ছিল, আমার সকালটাও কেমন যেন ঠিক ততটাই সুন্দর। যখন সকাল হয় তখন আস্তে আস্তে স্কাই গ্যাদার্ড এগেইন, আকাশ আস্তে আস্তে ভরতে থাকে, মেঘে ভরতে থাকে, সূর্য উঠতে থাকে। এবং এই যে যে সূর্যটা উঠে, এই সূর্যটা কেমন যেন একটা সিম্পল লাইট থেকে মাত্র জন্ম নিয়েছে। অর্থাৎ সূর্যের জন্ম নেওয়ার পরে যে সুন্দর একটা আলো, কেমন যেন সেই আলোটা সূর্য দিচ্ছে। অর্থাৎ এই আলোতে তেমন কোনো কষ্ট নেই। গ্রীষ্মের দিনে কিন্তু অনেক গরম লাগে, সূর্যের আলোটা আমাদের কাছে খুব খারাপ লাগে, এই জিনিসটা না, আলোটা ছিল খুবই সিম্পল। আচ্ছা, আরও একটা উপমা দিয়েছে যে ফার্স্ট স্পাইনিং প্লেস, অর্থাৎ পৃথিবী তৈরি হওয়ার পরে যখন পৃথিবী ঘুরতে লাগলো, সেই অবস্থাকে বলা হয়েছে। একদম পৃথিবীর সৃষ্টির শুরুর সময় পৃথিবীটা খুব যেমন সুন্দর ছিল, তার সকালটাও কেমন যেন সুন্দর ছিল। যখন সকাল হয় তারপর কি হয়? তারপর এই যে গোয়াল ঘরে যে ঘোড়াগুলো ছিল, সেই ঘোড়াগুলো ডাকতে ডাকতে মাঠে চলে যায়। সেই সকালের বর্ণনাটা এই 4 নম্বর স্ট্যান্জায় দেওয়া হয়েছে। ওকে, এখন আমরা 5 নম্বর স্ট্যান্জায় চলে যাই। And honored among foxes and pheasants by the gay house, under the new made cloud, and happy as the hearts was long. In the sunborn over and over, I run my headless way. My wishes rest through the house high.
and nothing I cared. At my sky blue treats, that time all allows, in all his tuneful turning, so few and such morning songs. Before the children green and golden, follow him out of grace. এটা হচ্ছে 5 নাম্বার স্ট্যান্জা। ভেঙে ভেঙে অর্থ করা যাক। And honored among foxes and pheasants by the gay house, and honored, আমি ছিলাম কি সম্মানিত, among foxes শেয়াল, and pheasants মানে হচ্ছে তিতির পাখি। আমি ফক্সেস শেয়াল এবং তিতির পাখিদের মধ্যে কি ছিলাম, সম্মানিত ছিলাম। বাই দ্য গে হাউস, গে মানে কি, গে মানে হচ্ছে আনন্দ, বাই দ্য গে হাউস, আর সেই হাসি খুশি যেই বাড়িটা ছিল সেই বাড়ির পাশে, আন্ডার দ্য নিউ মেড ক্লাউড অ্যান্ড হ্যাপি অ্যাজ দ্য হার্টস ওয়াজ লং। আচ্ছা, সেই হাসি খুশি যে বাড়িটা ছিল সেই বাড়ির পাশে, আন্ডার দ্য নিউ মেড ক্লাউডস, সদ্য নতুন মেঘের নিচে, অ্যান্ড হ্যাপি আমি ছিলাম কি সুখী, অ্যাজ দ্য হার্ট ওয়াজ লং, যতটা হার্ট ওয়াজ লং, যতটা হৃদয় বড়, অর্থাৎ যতটা খুশি হওয়া যায় আমি ঠিক ততটাই খুশি হয়েছিলাম। তারপর ইন দ্য সানবর্ন অফার অ্যান্ড অফার, ইন দ্য সানবর্ন অফার অ্যান্ড অফার, সেই সূর্যের নিচে, বর্ন অফার অ্যান্ড অফার, যা বারবার জন্ম নিচ্ছিল। অর্থাৎ এই যে প্রতিদিন সূর্য উঠত, এখানে প্রতিদিনের কথা বলা হয়েছে যে প্রতিদিন যেমন সূর্য উঠত, সেই সূর্যের নিচে আমি কি করতাম, আই রান মাই হেডলেস ওয়ে, আমি ছুটে বেড়াতাম চিন্তামুক্তভাবে। মাই উইশেস রেস্ট থ্রো দ্য হাউস হাই হে, মাই উইশেস রেস্ট থ্রো দ্য হাউস হাই হে, আমার ইচ্ছাগুলো রেস্ট ছুটে বেড়াতো, আমার ইচ্ছাগুলো ছুটে বেড়াতো খামারের উঁচু ঘাসের মধ্য দিয়ে। হে মানে কি, হে মানে হচ্ছে ঘাস। তাহলে আমার যে ইচ্ছাগুলো ছিল তখন সেই ইচ্ছাগুলো কেমন যেন খামার যে উঁচু উঁচু ঘাসগুলো রয়েছিল সেই ঘাসগুলোর মধ্য দিয়ে ছুটে বেড়াতো। অ্যান্ড নাথিং আই কেয়ার্ড, অ্যান্ড নাথিং আই কেয়ার্ড, আমি কোনো কিছুরই চিন্তা করতাম না। অ্যাট মাই স্কাই ব্লু ট্রেডস, আমার সেই আকাশের মতো নীল খেলায়, ব্লু ট্রেডস মানে কি নীল খেলায়, অর্থাৎ এই যে আকাশটা ছিল সেই আকাশের নিচে যে আমি সারাদিন খেলাধুলা করতাম, আমি কাউকে পাত্তাই দিতাম না, আমি কাউকে নিয়ে ভাবতামই না, কাউকে কেয়ারই করতাম না, কোনো কিছুর চিন্তা করতাম না। দ্যাট টাইম অ্যালোস ইন অল হিজ টিউনফুল টার্নিং, সো ফিউ অ্যান্ড সাচ মর্নিং সংস। এখানে খুব সুন্দর একটা কথা বলা হয়েছে, দ্যাট টাইম অ্যালোস, সময় আমাকে দিয়েছে, কি দিয়েছে, ইন অল হিজ টিউনফুল টার্নিং, সো ফিউ খুবই কম, টিউনফুল টার্নিং, সো ফিউ অ্যান্ড সাচ মর্নিং সং, এই যে বাল্যকালে যে একটা আনন্দ, টিউনফুল টার্নিং অর্থাৎ সুরেলা যে পথ চলা এই জিনিসটা, আর সাচ মর্নিং সংস সুরেলা পথ চলা মানে কি, এই যে প্রতিদিন সকালটা যে এত সুন্দর ছিল, কেমন যেন একটা গানের মতো সুরেলা একটা পথ চলা ছিল আমার, সেটা আমাকে টাইম দিয়েছে, সময় আমাকে সেটা করতে দিয়েছে, কিন্তু সো ফিউ খুবই কম। তার মানে কি, এই যে আমি প্রতিদিনের সকাল উপভোগ করতাম, এই যে মর্নিং সং, প্রতিদিনের সকালের যেই সুন্দর একটা সুরেলা ভাব আমি উপভোগ করতাম, সেটা সময় আমাকে যদিও করতে দিয়েছে কিন্তু খুবই কম। তারপরে বলতেছে বিফোর দ্য চিলড্রেন গ্রিন অ্যান্ড গোল্ডেন, বিফোর দ্য চিলড্রেন গ্রিন অ্যান্ড গোল্ডেন, গ্রিন মানে কি, গ্রিন মানে হচ্ছে সবুজ, এখানে উদ্দেশ্য করা হয়েছে তরতাজা, অ্যান্ড গোল্ডেন, গোল্ডেন মানে কি সোনালি, সোনালি মানে কি আনন্দময়। তাহলে বিফোর দ্য চিলড্রেন গ্রিন অ্যান্ড গোল্ডেন, শিশুরা যখন ছিল, তার আগে শিশুরা যখন ছিল সবুজ অর্থাৎ তরতাজা এবং আনন্দময়, অর্থাৎ শিশুরা যখন খুবই তরতাজা থাকে, খুবই মানে একদম চাইল্ডহুড অবস্থায় থাকে, তখন শিশুরা এই যে সকালে যে আনন্দগুলো সেগুলো উপভোগ করতে পারে। তারপরের লাইনটা কি বলছে, ফলো হিম আউট অফ গ্রেস। আউট অফ গ্রেস মানে কি, আউট অফ গ্রেস মানে হচ্ছে আশীর্বাদ থেকে ছিটকে পড়া, কেমন যেন আশীর্বাদ থেকে ফেলে দেয়। অর্থাৎ এই পুরোটা দিয়ে, এই দুইটা লাইন দিয়ে বোঝানো হচ্ছে, দেখো এখানে শাব্দিক অর্থ করলে কিন্তু তুমি বুঝবে না, এই দুইটা লাইন দিয়ে বোঝাচ্ছে, এই প্রথম লাইনটি দিয়ে বোঝাচ্ছে যে শিশুরা যখন এভারগ্রিন থাকে, শিশুরা যখন গ্রিন থাকে এবং গোল্ডেন থাকে,
অর্থাৎ খুবই তরতাজা থাকে, তখন তারা কিন্তু এই সকালের যে আনন্দ সেটা উপভোগ করতে পারে। কিন্তু যখন শিশুরা আস্তে আস্তে বড় হয় তখন কি হয়, ফলো হিম আউট অফ গ্রেস, তখন এই যে আশীর্বাদ রয়েছে, এই যে আনন্দের দিনগুলো রয়েছে, এই আনন্দের দিনগুলো থেকে কিন্তু শিশুরা ছিটকে পড়ে যায়, অর্থাৎ শিশুরা তখন আর আনন্দ পায় না যখন বড় হয়। সো 5 নাম্বার স্ট্যাঞ্জা 5 যদি আমরা একটু সামারাইজ করি, তাহলে এখানে কবি বলতেছে যে আমি সেখানে যেই শেয়াল ছিল এবং তিতির পাখি ছিল তাদের মাঝে আমি সম্মানিত ছিলাম। কবি এটা ভাবতো, সবার মাঝে কবি নিজেকে সম্মানিত মনে করত। সে যে বাড়িটা ছিল সেই বাড়ির পাশে খুবই হাসি খুশি ছিল সেই বাড়িতে, এবং প্রতিদিন হচ্ছে নতুন নতুন মেঘ তৈরি হতো আকাশে। নতুন নতুন মেঘ তৈরি হতো মানে কি, প্রতিদিন হচ্ছে নতুন নতুন দিন, কবি নতুনভাবে সেই দিনটাকে উপভোগ করত। আর কবি এতটাই খুশি ছিল, হার্ট ওয়াজ লং অ্যাজ দ্য হার্ট ওয়াজ লং, অর্থাৎ একটা হৃদয় ঠিক যতটা সর্বোচ্চ লেভেলের আনন্দিত হতে পারে কবি ঠিক ততটাই আনন্দিত ছিল। তারপরে বলতেছে হচ্ছে কবি একদম চিন্তা মুক্তভাবে ছুটে বেড়াতো। কবি কোনো কিছুরই চিন্তা করতো না, নাথিং আই কেয়ার, কবি কোনো কিছুরই চিন্তা করতো না। খোলা আকাশের নিচে হচ্ছে কবি তার কাজ করতো, কবি তার খেলাধুলায় মগ্ন ছিল। এইগুলো এই যে প্রতিদিনের সকালে যে একটা সুরেলা ভাব, এটা সুরেলা যে একটা পথ চলা, এটা কিন্তু সময়ই তাকে করতে দিয়েছে। আবার এই সময় কি করবে, এই সময় আস্তে আস্তে এই সব আনন্দময় জিনিস থেকে তাকে, আনন্দময় জিনিসগুলো তার থেকে ছিনিয়ে নিয়ে যাবে, সেটাই বলতেছে। সময় আমাকে এগুলো করতে দিয়েছিল কিন্তু সোফিও খুবই কম। তারপর বলতেছে শিশুরা যখন তরতাজা থাকে তাদের চাইল্ডহুডে তারা এই সময়গুলোকে উপভোগ করতে পারে, কিন্তু যখন আস্তে আস্তে বড় হয় তখন তাদেরকে সেই অনুগ্রহ এবং আশীর্বাদ থেকে ছিটকে ফেলে দেওয়া হয়, সময় তাদেরকে ছিটকে ফেলে দেয়। আচ্ছা, আমরা একদম কবিতার লাস্ট স্ট্যাঞ্জায় চলে এসেছি, স্ট্যাঞ্জা 6। Nothing I cared in the lamp white days, that time would take me up to the shallow through loft by the shadow of my hand. In the moon that is always rising, nor that riding to sleep, I should hear him fly with the high fields and wake to the farm forever filled from the childless land. Oh, as I was young and easy in the mercy of his means, time held me green and dying. Though I was sunk in my chains like the sea. লাস্টের স্ট্যাঞ্জাটা কিন্তু খুবই ইম্পর্ট্যান্ট। দেখো এখানে কি বলছে, নাথিং আই কেয়ার, আমি কোনো কিছুই চিন্তা করতাম না। ইন দ্য ল্যাম্প হোয়াইট ডেজ, ল্যাম্প মানে কি, ল্যাম্প মানে হচ্ছে মেষ শাবক। ইন দ্য ল্যাম্প হোয়াইট ডেজ, মেষ শাবকের মতো শুভ্র দিনগুলোতে আমি কোনো কিছুই চিন্তা করতাম না। এখানে একটা জিনিস খেয়াল করো, তার বাল্যকালের দিনগুলোকে কিন্তু ল্যাম্প হোয়াইট, শুভ্র যে মেষ শাবক তাদের সাথে তুলনা করা হয়েছে। এই তুলনাটা কেন করেছে, কারণ এই যে সাদা সাদা যে মেষ শাবক রয়েছে তাদেরকে পবিত্র মনে করা হতো, এই জন্য শৈশবের দিনকে ল্যাম্প হোয়াইটের সাথে তুলনা করা হচ্ছে, যে আমি কোনো কিছুই চিন্তা করতাম না সেই নির্দোষ মেষ শাবকের মতো শুভ্র দিনগুলোতে, অর্থাৎ বাল্যকালে আমি কোনো কিছুরই চিন্তা করতাম না। দ্যাট টাইম উড টেক মি, যে সময় আমাকে নিয়ে যাবে, সময় আমাকে কোথায় নিয়ে যাবে, আপ টু দ্য শ্যালো থ্রট লফট বাই দ্য শ্যাডো অফ মাই হ্যান্ড। আপ টু দ্য শ্যালো, শ্যালো অর্থ কি, শ্যালো হচ্ছে এক ধরনের পাখি, থ্রট অর্থ কি, থ্রট লফট পাখিতে ভরা একটা দালান, তাহলে শ্যালো অর্থ হচ্ছে পাখি আর থ্রট লফট অর্থ হচ্ছে পাখিতে ভরা দালান। এখানে বলতেছে যে আমি বাল্যকালে নির্দোষ মেষ শাবকের মতো যে শুভ্র দিনগুলো আমি পেয়েছিলাম, তখন আমি কোনো কিছুরই চিন্তা করতাম না যে সময় আমাকে একসময় নিয়ে যাবে, একসময় কোথায় নিয়ে যাবে, সেই দালানে, যেই দালানে অনেকগুলো পাখির দল থাকে, বাই দ্য শ্যাডো অফ মাই হ্যান্ড, আমার হাতের ছায়ার নিচে। অর্থাৎ এখানে এই লাইনটা দ্বারা বোঝানো হচ্ছে যে কবি তখন ছিল নেচারের খুব কাছাকাছি, কবি এতটাই নেচারের কাছাকাছি ছিল
যে সে একটা বিল্ডিংয়ের মধ্যে ছিল, কেমন যেন একটা দালানের মধ্যে ছিল, যেখানে অনেক পাখি ছিল এবং সেই পাখিগুলো তার হাতের ছায়ার নিচেই ডাকাডাকি করতো, গুনগুন করতো। ইন দ্য মুন দ্যাট ইজ অলওয়েজ রাইজিং, সেই চাঁদের আলো, সেই চাঁদ যেটা চিরকালই উঠতেছে। নট দ্যাট রাইডিং টু স্লিপ, নট দ্যাট রাইডিং টু স্লিপ, এবং কি যখন আমি ঘুমোতে যেতাম, আই শুড হেয়ার হিম ফ্লাই উইথ দ্য হাই ফিল্ডস, আমি শুনতে পেতাম, আই শুড হেয়ার, আই শুড হেয়ার হিম, আমি তাকে শুনতে পেতাম, অর্থাৎ আমি সময়কে শুনতে পেতাম, ফ্লাই উইথ দ্য হাইট ফিল্ডস, অর্থাৎ উঁচু মাঠের সাথে উড়ে যেতে, ফ্লাই করতে। অ্যান্ড অ্যাওয়েক টু দ্য ফার্ম ফর এভার ফিল্ড ফ্রম দ্য চাইল্ডলেস ল্যান্ড, অ্যান্ড ওয়েক, এবং জেগে উঠে দেখি, অ্যান্ড ওয়েক টু দ্য ফার্ম ফর এভার ফেল্ট মানে কি সবসময়ের জন্য চলে গেছে, হারিয়ে গেছে। অ্যান্ড ওয়েক, আর আমি যখন ঘুম থেকে উঠি, টু দ্য ফার্ম ফর এভার ফেল্ট, তখন দেখতে পাই যে এই যে ফার্মটা ছিল সেটা সব সময়ের জন্য হারিয়ে গেছে, ফ্রম দ্য চাইল্ডলেস ল্যান্ড, শিশুশূন্য ভূমির থেকে। অর্থাৎ শিশুকালে আমি যেই ফার্মটাতে ছিলাম সেই ফার্মটা এখন কেমন যেন নেই। অর্থাৎ কবি সেই ফার্মের জায়গায় দাঁড়িয়ে দাঁড়িয়ে ভাবছে, আমি কেমন যেন ঘুম থেকে উঠলাম এবং ঘুম থেকে উঠে দেখি যে এই ফার্ম ফর এভার ফেল, সব সময়ের জন্য চলে গেছে, এখন আর এখানে কোনো কিছুই অবশিষ্ট নেই। ওহ অ্যাজ আই ওয়াজ ইয়াং অ্যান্ড ইজি ইন দ্য মার্সি অফ হিজ মিনস, অ্যাজ আই ওয়াজ ইয়াং অ্যান্ড ইজি, আমি কত সহজ ছিলাম এবং কত ইজি ছিলাম, কত ফ্রি ছিলাম, চিন্তা ভাবনাহীন ছিলাম। ইন দ্য মার্সি অফ হিজ মিনস, ইন দ্য মার্সি, মার্সি মানে কি দয়া, অফ হিজ মিনস তার শক্তিতে, অর্থাৎ সময় যে আমার উপর দয়া করেছে সেই সময়ের দয়ার শক্তিতে আমি কতই না সহজ ছিলাম, কতই না ফ্রি ছিলাম। টাইম হেল্ড মি গ্রিন অ্যান্ড ডাইং, টাইম হেল্ড মি গ্রিন, সময় আমাকে গ্রিন করেছে, গ্রিন মানে কি সবুজ, সবুজ মানে কি তরুণ, সময় আমাকে একই সাথে তরুণ করেছে এবং একই সাথে মৃত্যুর দিকে সময় আমাকে ঢেলে দিয়েছে। দো আই সাং ইন মাই চেঞ্জ লাইক দ্য সি, তবুও আই সাং, আমি গান গাই, ইন মাই চেঞ্জ, আমার শৃঙ্খলে থেকেও, লাইক দ্য সি, সমুদ্রের মতো। অর্থাৎ যদিও এখন আমার আর বাল্যকাল বেঁচে নেই, তবুও আমি যতটুকু পারি আমি গান গাই সেই বাল্যকালের মতো, লাইক দ্য সি, অর্থাৎ সমুদ্র যেভাবে আপন মনে, সেই সমুদ্রের যে একটা ঢেউ হয়, সেই ঢেউয়ের যে একটা সাউন্ড শোনা যায়, সমুদ্র যেইভাবে তার আপন মনে ঢেউ দিতে থাকে, সমুদ্র কেমন যেন গান গাইতে থাকে, তেমনইভাবে যদিও হচ্ছে সময় আমাকে মৃত্যুর দিকে নিয়ে গেছে, তারপরেও কি আমি এখনও গান গাই। আচ্ছা, এইটুকু একদম লাস্ট স্টেঞ্জার সামারিটা যদি আমরা করি, তাহলে দেখতে পারবো যে এই যে প্রাচীন যে আগের যেই দিনগুলো ছিল, মেষ শাবকের মতো শুভ্র যেই দিন, সেই দিনে কবি কোনো কিছুই চিন্তা করতো না যে একটা সময় এই সময়টা শেষ হয়ে যাবে, কবি এটা ভাবতোই না কখনো। আর সময় কি করছে, সময় তাকে নিয়ে যাবে, অর্থাৎ সে ভাবতো না যে সময় আমাকে এমন একটা জায়গায় নিয়ে যাবে, এমন একটা দালানে নিয়ে যাবে যেখানে অনেকগুলো একটা পাখির দল থাকবে এবং তারা শ্যাডো অফ মাই হ্যান্ড, আমার হাতের ছায়ার নিচে তারা গান করতে থাকবে। অর্থাৎ আমি একটা সময় যে নেচারের খুব কাছে যাব, এটা তো আমি ভাবতাম না। বাল্যকালে আমি ছিলাম নেচারের খুব কাছে ছিলাম, কিন্তু এখন কি আর নেচারের খুব কাছে আছি? না, এখন কিন্তু আমি নেচারের খুব কাছে নাই। এই যে চাঁদের আলো যেটা চিরকাল উঠতেছে, আর ঘুমের রাজ্যে যখন আমি যাই, তখনও আমি ভাবতাম না যে এই জিনিসগুলো আসলে শেষ হয়ে যাবে। কিন্তু যখন আমি ঘুমোতে যাই, তখন আমি শুনতে পেতাম যে সময় হাই ফিল্ডস, উঁচু মাঠের সাথে উড়ে বেড়াতো, অর্থাৎ সময়টা তখন স্থায়ী ছিল। কিন্তু উঁচু মাঠের সাথে সময় উড়ে বেড়াতো মানে কি, সময়টা সেই বাল্যকালে স্থায়ী ছিল, এটা বোঝাচ্ছে। অ্যান্ড ওয়েক টু দ্য ফর্ম ফর এভার ফেল্ট ফ্রম দ্য চাইল্ডলেস ল্যান্ড, কিন্তু যখন আমি ঘুম থেকে উঠলাম, অর্থাৎ এখন এই মুহূর্তে আমি দেখতে পাচ্ছি যে সেই যেই চাইল্ডিশ যেই চিন্তাভাবনাগুলো, সেই ফার্ম, এগুলো এখন আর কোনো কিছুই অবশিষ্ট নেই। সময় কি করছে, সময় আমাকেই এই সব কিছু করার অবকাশ দিয়েছিল। ইন দ্য মার্সি অফ হিজ মিনস, সময় তার দয়ায় আমাকে আমার বাল্যকাল উপভোগ করতে দিয়েছিল। আবার এই সময় একই সাথে আমাকে যেরকম চিরতরুণ হতে দিয়েছিল এবং একই সাথে কি আমাকে মৃত্যুর দিকে ঢেলে দিয়েছিল। সময় যাই করুক না কেন, এখনও আমি
সমুদ্রের মতো করে আমি আমার শৃঙ্খলে থেকেও সমুদ্রের মতো করে আমি গান গাই। ওকে, আজকে আমরা যেই কবিতাটি পড়লাম, এই কবিতায় হচ্ছে কবি তার বাল্যকালের স্মৃতিচারণ করেছে। বাল্যকালে তিনি কেমন ছিলেন, তিনি কী কী চিন্তাভাবনা করতেন, তার দিনগুলো কতটা আনন্দময় ছিল, এইটা হচ্ছে এই কবিতায় ব্যক্ত করা হয়েছে। আর একটা জিনিস আমি তোমাদেরকে প্রথমেই বলেছিলাম, তোমরা যদি এই কবিতার একদম লাইন মানে ওয়ার্ড বাই ওয়ার্ড তুমি যদি অর্থ করতে চাও, তাহলে কিন্তু অনেক অর্থই তুমি করতে পারবে না। আমাদেরকে ইনার মিনিংটা বুঝতে হবে, আমাদের রূপক অর্থটা বুঝতে হবে যে কবি কি বলতে চেয়েছেন। যেরকম এই যে দেখো, এখানে একটা লাইন গেছে যে আপ টু দ্য শ্যালো থট লভড বাই দ্য শ্যাডো অফ মাই হ্যান্ড। এই লাইনটা দ্বারা কিন্তু বুঝিয়েছে কবি যে কবি নেচারের খুব কাছে ছিল। এরকমই হচ্ছে কিছু কিছু লাইন এই কবিতার মধ্যে রয়েছে যেগুলোর শাব্দিক অর্থের তুলনায় আমাদের রূপক অর্থের দিকে বেশি ফোকাস করতে হবে। আচ্ছা, এখানে ওয়ার্ড মিনিংগুলো রয়েছে, কঠিন কঠিন যত ওয়ার্ড রয়েছে সবগুলো এখানে দেওয়া রয়েছে। এখন আমাদেরকে কবিতার থিমটা জানতে হবে। মূলত এই পুরো কবিতা পড়ে আমরা এই কবিতার মূল ভাবগুলো কী কী পেলাম। ফার্স্টে দেখো, জয় অফ চাইল্ডহুড। দ্য পোয়েম সেলিব্রেটস দ্য হ্যাপি অ্যান্ড ফ্রি ডেজ অফ চাইল্ডহুড। জয় অফ চাইল্ডহুড, বাল্যকালে যে একটা আনন্দ সেটা। দ্য পোয়েম সেলিব্রেটস দ্য হ্যাপি অ্যান্ড ফ্রি ডেজ অফ চাইল্ডহুড। এই কবিতার মধ্যে বাল্যকালের যে আনন্দময় দিনগুলো রয়েছে সেগুলো বলা হয়েছে। বিউটি অফ নেচার, প্রকৃতির যে একটা সৌন্দর্য সেই জিনিসটা। ইট শোজ দ্য ব্রাইট অ্যান্ড গ্রিন ন্যাচারাল ওয়ার্ল্ড অ্যারাউন্ড দ্য পোয়েট। এই কবিতার মধ্যে দেখায় যে কবির আশেপাশে যেই নেচারটা ছিল, যেই প্রকৃতি ছিল, সেটা ছিল কি ব্রাইট, প্রাণবন্ত এবং চিরসবুজ। প্যাসেজ অফ টাইম, অর্থাৎ সময় যে চলে যায় এই জিনিসটা। টাইম মুভস ফাস্ট অ্যান্ড চেঞ্জেস এভরিথিং ইনক্লুডিং চাইল্ডহুড। সময় কিন্তু দ্রুত চলে এবং সময় সব কিছু চেঞ্জ করে ফেলে, সব কিছু পরিবর্তন করে ফেলে, ইনক্লুডিং চাইল্ডহুড এবং কি বাল্যকালও। লস অফ ইনোসেন্স, অর্থাৎ যেই বাল্যকালে যে একটা পবিত্র সেটা চলে যাওয়া। গ্রোয়িং আপ মিন্স লসিং দ্য সিম্পল হ্যাপিনেস অফ বিইং ইয়াং। বড় হওয়া মানে কি? বড় হওয়া মানে হচ্ছে যেই সিম্পল হ্যাপিনেসগুলো রয়েছে এগুলো চলে যাওয়া। ফ্রিডম অ্যান্ড কেয়ার ফ্রিলেস, স্বাধীনতা এবং কোনো কিছু নিয়ে কেয়ার না করা, কোনো কিছু নিয়ে চিন্তা ভাবনা না করা। চাইল্ডহুড ইজ ফুল অফ ফ্রিডম অ্যান্ড নো ওয়ারিস। বাল্যকালটা ছিল কি ফুল অফ ফ্রিডম, একদম স্বাধীন, অ্যান্ড নো ওয়ারিস, এবং সেই সময় কি কোনো চিন্তা ভাবনা কিন্তু কবির মধ্যে ছিল না। সো আমরা আজকের এই কবিতায় যে থিমগুলো জানতে পারলাম সেটা হচ্ছে জয় অফ চাইল্ডহুড, বিউটি অফ নেচার, প্যাসেজ অফ টাইম, লস অফ ইনোসেন্স, ফ্রিডম অ্যান্ড কেয়ার ফ্রিনেস। ওকে, সো আজকে আমরা যে কবিতাটি পড়লাম সেটা হচ্ছে ফর্নহিল। এই কবিতায় লেখক তার বাল্যকালের স্মৃতিচারণ করেছেন। আমাদের সবার বাল্যকালটি কিন্তু খুব সুন্দরভাবে কাটে, কিন্তু যখন আমরা একসময় বড় হই তখন কিন্তু বাল্যকালে সেই আনন্দগুলো আর থাকে না, তখন আমরা সেই বাল্যকাল নিয়ে অনেক চিন্তা করি। কবি এটাই বোঝাচ্ছেন এই কবিতায়। আচ্ছা, আজকের ক্লাস এই পর্যন্তই। তোমাদের সাথে কথা হবে পরবর্তী কোনো এক ক্লাসে। ততক্ষণ পর্যন্ত তোমরা ভালো থাকো, সুস্থ থাকো, এই কামনা করে আজকের ক্লাসটি এখানেই আমরা শেষ করতেছি। আল্লাহ হাফেজ।